কারণ এটা ইভলিউশন চ্যাপ্টারের নেক্সট ভিডিও। তো শুরু করা যাক। ইভলিউশন অফ লাইফ ফর্মস এ থিওরি। তো ইভলিউশনের মাধ্যমে কিভাবে এই প্রাণের সৃষ্টি হলো তা নিয়ে কি কি তত্ত্ব আছে, কি থিওরি আছে, সেটা এখানে দেখা যাক। কনভেনশনাল রিলিজিয়াস লিটারেচার টেল আস অ্যাবাউট দ্য থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। তো ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন রকম ধর্ম বিভিন্ন রকম প্রাণের উৎপত্তি বিষয়ে অনেক কিছু বলে থাকে। তো সেটা আমাদেরকে এই কীভাবে প্রাণ সৃষ্টি হয়েছিল, কীভাবে পৃথিবীতে প্রথম মানব এসেছিল, যেমন খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, এগুলো থেকে যেমন বলে অ্যাডাম, ইভস, আদম, হাওয়া। তার কিন্তু হিন্দু ধর্মে আরও অন্যান্য থিওরি আছে। তো এরকম কি আছে যে এই যে ধর্ম, সেই ধর্ম এইভাবে ব্যাখ্যা করে যে এইভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল, যে পৃথিবীতে আদম পাঠানো হয়েছিল, তারপরে সেখান থেকে হাওয়াকে পাঠানো হয়েছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে অন্য মানুষ তৈরি হয়েছিল। এবং অন্যান্য ধর্মগ্রন্থে আলাদা আলাদা ব্যাখ্যা আছে। হিন্দু ধর্মে আলাদা ব্যাখ্যা, ইহুদি ধর্মে আলাদা ব্যাখ্যা। দিস থিওরি হ্যাজ 3 ক্যানোটেশনস, এবং এর 3টে পার্ট আছে। অন দ্যাট অল লিভিং অর্গানিজমস, স্পেসিস অর টাইপস দ্যাট উই সি টুডে ওয়ার ক্রিয়েটেড অ্যাজ সাচ। তো ধর্মগ্রন্থ যে প্রাণ সৃষ্টির যে কথাটা, সেটাতে 3টে বিষয় আছে। তো প্রথম বিষয় হচ্ছে যে এখন আমরা যে সমস্ত প্রাণী দেখতে পাচ্ছি, যে সমস্ত প্রজাতি দেখতে পাচ্ছি, এটা সৃষ্টির সময় এমনই ছিল, যেভাবে তাদেরকে তৈরি করা হয়েছিল সেরকমই আছে, কোনো রকম চেঞ্জেস হয়নি। অর্থাৎ আমরা মানুষ আছে এখন, আমরা সৃষ্টির সময় মানুষ হিসাবেই তৈরি হয়েছিলাম। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, তারপর যে পশু পাখি, গাছপালা যেরকম আমরা দেখতে পাচ্ছি, পৃথিবী যখন সৃষ্টি হয় তাদেরকেও সেই রকম অবস্থায় তৈরি করা হয়েছিল, কোনো রকম পরিবর্তন হয়নি। 2. That the diversity was always the same since creation and will be the same in future also. আর একটা বিষয় বলা হয়েছে যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য, এই যে লক্ষ লক্ষ টাইপের প্রজাতির উদ্ভিদ, লক্ষ লক্ষ টাইপ প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছি, সৃষ্টির সময়ও এরকম ছিল এবং ভবিষ্যতেও এই প্রজাতি থাকবে, কোনো রকম পরিবর্তন আসবে না, কোনো রকম ইভলিউশন হবে না, কোনো রকম নতুন নতুন প্রজাতি আসবে না বা নতুন নতুন প্রজাতি আসেনি, এটা বলতে চাইছে। 3 নম্বর হচ্ছে দ্যাট আর্থ ইজ অ্যাবাউট 4000 ইয়ার্স ওল্ড। আর কি বলে যে আমাদের যে পৃথিবী সেটা 4000 বছরের পুরনো। তাহলে ধর্মগ্রন্থ অনুযায়ী 3টে বিষয় বলা হয় এখানে। মেনলি যেটা বলা হয়েছে সেটা হলো খ্রিস্টান, ইসলাম এবং ইহুদি ধর্মগ্রন্থ যেটা ভাবে সেটাই বলা হয়েছে এখানে, যে পৃথিবী আমরা যেভাবে এখন দেখতে পাচ্ছি, যে সমস্ত প্রাণীদেরকে এইরকমভাবে তাদেরকে তৈরি করা হয়েছিল, কোনো নতুন প্রজাতি তৈরি হয়নি, কোনো নতুন প্রজাতি ভবিষ্যতে তৈরি হবে না, আর পৃথিবী হলো 4000 বছরের পুরনো। 3টে বিষয় বলা হয়। অল দিজ আইডিয়াস ওয়ার স্ট্রংলি চ্যালেঞ্জড ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। কিন্তু 1900 শতকে যে 19th সেঞ্চুরি, 19 শতকে মানে 1900 সাল থেকে শুরু যে টাইমটা, তখন এই সমস্ত বিষয়গুলোকে চ্যালেঞ্জ করা হলো যে না, ধর্মগ্রন্থ যেটা বলে সেটা সঠিক নয়, এটা বিজ্ঞান ভিত্তিক নয়, বিজ্ঞান অন্য কিছু বলে। বেসড অন অবজারভেশন মেড ডিউরিং এ সি ভয়েজ ইন এ সেল শিপ কল্ড HMS Beagle round the world, Charles Darwin concluded that existing living forms share similarities to varying degrees, not only among themselves but also with life forms that existed millions of years ago. তো কার ওপর ভিত্তি করে এই চ্যালেঞ্জটা ছোড়া হয়? যে একজন দার্শনিক ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন, যার নাম ছিলেন চার্লস ডারউইন। তিনি কি করেছিলেন? তিনি একটা জাহাজে যাত্রা করেছিলেন। জাহাজটার নাম কী ছিল? HMS বিগল জাহাজ। সেই জাহাজে তিনি পাড়ি দিয়ে বিভিন্ন উপত্যকাতে পাড়ি দিয়েছিলেন এবং বিভিন্ন রকম প্রজাতির উদ্ভিদ প্রাণী এদেরকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন, এবং সেখান থেকে তিনি এই আইডিয়াটা, এই কনক্লুশনে এসেছিলেন যে যে আমরা যে প্রজাতি এখন আমরা দেখতে পাচ্ছি, সেই প্রজাতি শুধুমাত্র নিজেদের মধ্যে যে অনেক মিল আছে তা না, এমনকি লক্ষ লক্ষ বছর আগে যে সমস্ত প্রাণী ছিল তাদের সঙ্গেও এখনকার যে সমস্ত প্রাণী আছে তাদের অনেক মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে কি, যে লক্ষ লক্ষ বছর আগে যে সমস্ত প্রাণী ছিল সেখান থেকেই বর্তমান যুগের প্রাণীদের আবির্ভাব হয়েছে বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে, যেটা আমরা নিচে পড়বো আস্তে আস্তে। এবং কারণ কি, এদের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, বর্তমানের প্রজাতির মধ্যে যেমন মিল পাওয়া যাচ্ছে, তেমন লক্ষ লক্ষ বছর আগে যে সমস্ত প্রজাতি ছিল তাদের সঙ্গে বর্তমান প্রজাতির মিল পাওয়া যাচ্ছে। মেনি সাচ লাইফ ফর্মস ডু নট এক্সিস্ট অ্যানিমোর।
যদিও এখন অনেক সে ধরনের প্রাণী নেই, কারণ অনেক প্রাণী আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে গেছে। এটাও ধর্মের বিরুদ্ধে হচ্ছে। ধর্মগ্রন্থ কী বলছে, যে যত যেরকম প্রজাতি ছিল বর্তমানে সেই প্রজাতি আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু না, এখন অনেক প্রজাতি এক্সটিংক্ট হয়ে গেছে, অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। There had been extinction of different life forms in the years gone by, just as new forms of life arose at different periods of history on earth. তো পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে, বিভিন্ন এরাতে, বিভিন্ন যুগে কিছু নতুন নতুন প্রজাতি আবির্ভাব হচ্ছে, আর কিছু কিছু পুরনো প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই রকমভাবে চলতে থাকছে, যে কিছু পুরনো প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিছু নতুন প্রজাতি আবির্ভাব হচ্ছে। দেয়ার হ্যাজ বিন গ্র্যাজুয়াল ইভলিউশন অফ লাইফ ফর্মস, এবং আস্তে আস্তে নতুন নতুন জীব অভিব্যক্তি ঘটছে, নতুন নতুন বৈশিষ্ট্য তাদের মধ্যে আসছে, নতুন নতুন প্রজাতি তৈরি হচ্ছে। অ্যানি পপুলেশন হ্যাজ বিল্ট ইন ভ্যারিয়েশন ইন ক্যারেক্টারিস্টিক্স, এবং যে কোনো পপুলেশনের মধ্যে তার বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, এবং তার জন্য ইভলিউশন আসছে, এটা বলছে। দোজ ক্যারেক্টারিস্টিক হুইচ এনেবল সাম টু সার্ভাইভ better in natural condition, climate, food, physical factors, would outbid others that are less endowed to survive under such natural condition. তো কিছু প্রজাতির মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসছে, এবং ওই বৈশিষ্ট্যগুলো কী করছে, তাদেরকে বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয় আছে, প্রাকৃতিক জলবায়ু, তারপর কতটা খাদ্য পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে, বিভিন্ন ফিজিক্যাল ফ্যাক্টর, বিভিন্ন রকম ভৌতিক পরিবেশ, ভূমিকম্প, তারপর ঝড় বৃষ্টি, এই সমস্ত যে বিপর্যয় খাদ্যের, এই বিষয়গুলোতে তাদেরকে মানিয়ে চলতে সাহায্য করছে, যে নতুন বৈশিষ্ট্যগুলো আসছে। এবং এর ফলে কী হচ্ছে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আসছে তারা এইগুলোকে মানিয়ে চলছে, এই সমস্ত দুর্যোগগুলো কাটিয়ে উঠতে পারছে এবং বেঁচে থাকছে। আর যাদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসছে না, যারা ইভলভ করতে পারছে না, তারা কি এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে না, এবং আস্তে আস্তে তারা কি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা সার্ভাইভ করতে পারছে না। অ্যানাদার ওয়ার্ড ইউজড ইজ ফিটনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল অর পপুলেশন। এটাকে বলা হয় যে কোনো একটা কোনো একটা ইন্ডিভিজুয়াল, কোনো একটা প্রাণী বা উদ্ভিদের ফিটনেস, মানে কতটা ফিট হতে পারছে এর পরিবেশের সঙ্গে, বা কোনো একটা পপুলেশনের ফিটনেস। কোনো একটা পপুলেশনের অনেকগুলো প্রজাতি নিয়ে একটা পপুলেশন তৈরি হয়, তো সেটা ফিট হতে পারছে কিনা সেটাই বলা হচ্ছে। সেটাকে বলা হচ্ছে এটা, যে নতুন বৈশিষ্ট্য আসার সঙ্গে সঙ্গে তারা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে কিনা। The fitness, according to Darwin, refers ultimately and only to reproductive fitness. ফিটনেস বলতে ডারউইনের ভাষায় বলা হয় রিপ্রোডাক্টিভ ফিটনেস, মানে যে প্রজাতি যত বেশি রিপ্রোডিউস করতে পারবে সে প্রজাতি তত বেশি ফিট। এখানে তিনি বলেননি শারীরিক দিক দিয়ে ফিট, এখানে তিনি বলেননি যে শক্তির দিক দিয়ে ফিট, এখানে হাইটের দিক দিয়ে ফিট, এই সমস্ত কিছু বলেননি। তিনি বলছেন যারা রিপ্রোডাকশন যত বেশি করতে পারবে, রিপ্রোডাক্টিভ ফিটনেস বলতে চাইছেন যে প্রজাতি যত বেশি রিপ্রোডাকশন করতে পারবে সে প্রজাতি তত বেশি ফিট। কারণ কি, তার যে প্রজন্ম আছে সেটা বংশ পরম্পরায় প্রবাহিত হতে পারবে। হেন্স দোজ হু আর বেটার ফিট ইন অ্যান এনভায়রনমেন্ট লিভ মোর প্রজনি দ্যান আদার্স। তো যারা যত বেশি রিপ্রোডাকশন করতে পারবে তারা তত বেশি কী করবে, নিজেদের মধ্যে প্রজনি তৈরি করতে পারবে, অপত্য তৈরি করতে পারবে, বেশি পরিমাণে তারা অপত্য রেখে যাবে। দিস দেয়ারফর উইল সার্ভাইভ মোর অ্যান্ড হেন্স দে আর সিলেক্টেড বাই নেচার। তাই তারা বেশি পরিমাণে সার্ভাইভ করবে আর তারা প্রকৃতির দ্বারা সিলেক্টেড হবে। হি কল্ড ইট ন্যাচারাল সিলেকশন অ্যান্ড ইমপ্লাইড ইট অ্যাজ এ মেকানিজম অফ ইভলিউশন, এবং তিনি এটাকে বলেন ন্যাচারাল সিলেকশন, এবং এটাকে তিনি ইভলিউশনের একটা মেকানিজম হিসাবে ধরে থাকেন। Let us also remember that Alfred Wallace, a naturalist who worked in Malay archipelago, had also come to similar conclusion around the same time. তো শুধুমাত্র চার্লস ডারউইন ছিলেন তাই না, তার সঙ্গে সঙ্গে আরেকজন বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ালেস তিনিও একজন ন্যাচারালিস্ট ছিলেন, প্রাকৃতিকবিদ ছিলেন। তিনি কোন ল্যান্ডের উপর কাজ করে, তিনি মেলাই আর্চিপেলাগোতে কাজ করেছিলেন, সেখানে বিভিন্ন রকম পর্যবেক্ষণ করেছিলেন বিভিন্ন প্রজাতি নিয়ে, এবং তিনি একই রকমের কনক্লুশনে একই রকমের বিষয়ে তিনি বলেছিলেন যে হ্যাঁ, রিপ্রোডাক্টিভ ফিটনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যার মধ্যে যত বেশি বৈশিষ্ট্য আসবে সে তত বেশি ফিট হবে। আর এখনকার প্রজাতির সঙ্গে লক্ষ লক্ষ বছর আগে যে প্রজাতি ছিল তাদের অনেক মিল পাওয়া যায়। ইন ডিউ course of time, apparently new types of organisms are recognizable.
তো যত সময় যেতে থাকে তত নতুন নতুন অর্গানিজম তৈরি হতে থাকে। অল দ্য এক্সিস্টিং লাইফ ফর্মস শেয়ার সিমিলারিটিস অ্যান্ড শেয়ার কমন অ্যানসেস্টার। যে যত লাইফ আছে, যে সমস্ত লাইফ ফর্মসগুলো আছে, তারা একই রকমের বৈশিষ্ট্য, তারা সিমিলার বৈশিষ্ট্য তারা শেয়ার করে। আর তাদের অ্যানসেস্টার মানে কি, যেখান থেকে তারা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কমন অ্যানসেস্টার। তারা একটা কমন অ্যানসেস্টার থেকে তাদের তৈরি হয়েছে। However, these ancestors were present at different periods in the history of Earth, epoch, period and eras. তো যাই হোক, এই অ্যানসেস্টারগুলো বিভিন্ন পিরিয়ডে ছিল, বিভিন্ন রকমভাবে ইতিহাসের সময়, বিভিন্ন এরিয়ারে, বিভিন্ন পিরিয়ডসে। দ্য জিওলজিক্যাল হিস্ট্রি অফ আর্থ ক্লোজলি কোরিলেটস উইথ দ্য বায়োলজিক্যাল হিস্ট্রি অফ আর্থ। তো জিওলজিক্যাল হিস্ট্রি আর বায়োলজিক্যাল হিস্ট্রি একে অপরের সঙ্গে কোরিলেট করে, দুটোর মধ্যে অনেকটা মিল পাওয়া যায়। জিওলজিক্যাল মানে কি, ভূতত্ত্ববিদ, মানে পৃথিবীর যে মাটি, জলবায়ু, এর সঙ্গে যে বায়োলজিক্যাল মানে প্রাণ, তার অনেকটা মিল আছে। এ কমন পারমিসিবল কনক্লুশন ইজ দ্যাট আর্থ ইজ ভেরি ওল্ড, নট থাউজেন্ড অফ ইয়ার্স অ্যাজ অফ থট আর্লিয়ার, বাট বিলিয়ন্স অফ ইয়ার ওল্ড। এবং এটা সবচেয়ে মূল বিষয় যেটা হলো, পৃথিবী কয়েক হাজার বছর পুরনো নয়, এটা কয়েকশো কোটি বছর পুরনো। ধর্মগ্রন্থ অনুযায়ী যেটা বলা হয় কয়েক হাজার বছর পুরনো, সেটা নয়, এটা কয়েকশো কোটি বছর পুরনো।